This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাছাই করা কিছু ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। প্রথম যে ব্রেকিং নিউজে এই মুহূর্তে নজর, বাড়ি না গিয়ে যেখানে সেখানে এনুমারেশন ফর্ম বিলি, অভিযুক্ত বিএলওদের শোকজের নির্দেশ কমিশনের। 2 নম্বর ব্রেকিং নিউজে নজর রাখা যাক। এসআইআর আবহে মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি, মন্তব্য হুমায়ুন কবিরের। তৃণমূলের দিকে আঙুল তুললেন দলের বিধায়ক, বিজেপিকেও নিশানা হুমায়ুন কবিরের। থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এবার সেদিকে নজর। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার বিডিওর গাড়ি চালক। বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি গ্রেপ্তার। উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার তুফান থাপা নামে আরও এক। 6 জন মিলে ব্যবসায়ীর দেহ ফেলেছিল। রাজগঞ্জের বিডিওকে গ্রেপ্তারের দাবি বিজেপি। ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাক। কলকাতার গুলশান কলোনিতে গোলক ধাঁধায় বিএলওরা। গুলশান কলোনিতে বিপুল বহিরাগতের হদিশ। বহিরাগতদের ভিড়ে ভোটার খুঁজতে হিমশিম বিএলওরা। 2 লক্ষের বাস, ভোটার মাত্র 4000। বুথে 4500 মানুষের বাস, ভোটার মাত্র 1600। ফিফথ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, রবিবার সকাল থেকেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিকল্প পথ নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ। বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে জিটি রোডও। 6th ব্রেকিং নিউজ, এবার সেদিকে নজর রাখা যাক। 6th ব্রেকিং নিউজ, এবার অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিল আপের সুযোগ। এনুমারেশন ফর্মের জন্য নতুন ওয়েবসাইট চালু কমিশনের। এপিকের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক থাকলে তবেই করা যাবে অনলাইনে ফর্ম পূরণ। 7th ব্রেকিং নিউজ, 7 নম্বর ব্রেকিং নিউজ এবার। এসআইআর আবহে পোস্টারে ছয়লাভ বসিরহাট। অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা ভারত ছাড়ো। সনাতনী যোদ্ধার নামে বসিরহাট জুড়ে পোস্টার। পরের ব্রেকিং নিউজের দিকে নজর। 8 নম্বর ব্রেকিং নিউজ, মাথায় রিভলভার ঠেকিয়ে শ্লীলতাহানি, মারধর। সন্দেশখালীতে তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। 9 নম্বর ব্রেকিং নিউজ এই মুহূর্তে। 9 ব্রেকিং নিউজ, সাহায্যের নামে বেআইনিভাবে নথি সংগ্রহ। এনজিওর নামে নথি সংগ্রহের অভিযোগ, আটক 4। এসআইআর আবহে কসবার ঘটনায় শোরগোল। লাস্ট অ্যান্ড 10th ব্রেকিং নিউজ, 10 নম্বর ব্রেকিং নিউজ, বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবির। রিচা ঘোষকে 34 লক্ষ টাকা আর্থিক পুরস্কার সিএবির। সোনার উপর ব্যাট বল উপহার রিচাকে ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। যোধ শিবরামপুর স্কুলের ছাত্রী গত বৃহস্পতিবার যখন জগদ্ধাত্রী পুজো হচ্ছিল এবং তার পাশে খিচুড়ি তৈরি হচ্ছিল, সেই অন্যমনস্ক হয়ে সেই খিচুড়ির মধ্যে পড়ে যায়। ও ঠাকুরের দিকে তাকাতে তাকাতে যেতে গিয়ে হাতে স্লিপ খেয়ে হাতে ওটা পড়ে গেছে। গতকালকের কিন্তু এলাকার লোকেরা, পাড়ার লোকেরা, তার প্রতিবেশীরা সবাই বিভিন্ন হসপিটালে আইসিইউ বেডের খোঁজ করছিলেন। সকালবেলা বেরিয়ে অনেক হসপিটাল ঘুরেছি আইসিইউ পাওয়ার জন্য, কোথাও পাইনি। ববি হাকিমকে ধরলাম আমরা, ওখানে ববি হাকিম আমাদের চেষ্টা করে দিল। ওটিটা করার আগে যদি আইসিইউ পেয়ে যেত বা ওটা যদি ব্যবস্থা করে দিয়ে আইসিইউটা করতো, তাহলে বাচ্চাটা এই দুর্ঘটনা ঘটতো না। ওপর মহল থেকে চাপ পড়ার পরে ওরা বেড আমাদের দিল। দেওয়ার পরে বাচ্চাটাকে আর মানে ছোট্ট তৃষা আর বেঁচে নেই। 1 সপ্তাহ ধরে পুড়ে যাওয়ার ক্ষতে অসহ্য জ্বালা, অসহ্য সীমাহীন যন্ত্রণা। সেই যন্ত্রণার সঙ্গে এই ছোট্ট মেয়েটা, বছর 11 তৃষা, প্রাণপণে লড়াই চালাচ্ছিল এমআর বাবুর হাসপাতালে। গত পরশু যাও বা অস্ত্রোপচার হলো, অপারেশন হয়েছিল, প্লাস্টিক সার্জারি হয়েছিল, কিন্তু আইসিইউ পাওয়া গেল কোথায়? নাওয়া খাওয়া ভুলে পাড়া প্রতিবেশীরা ছুটলেন হাসপাতালে হাসপাতালে, মানে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, ভাবুন, আইসিইউ এর খোঁজে। অথচ এমআর বাঙ্গুরেও রয়েছে আইসিইউ। তাহলে কি বিষয়টা? প্রতিবেশীদের দাবি, হাসপাতালে স্পষ্ট কথা ছিল আইসিইউ খালি নেই। বৃহস্পতিবার হয়েছে, পরের বৃহস্পতিবার হলো, ওটি হওয়ার পরে ডাক্তার আমাদের বলছে যে ওকে আইসিইউতে ভর্তি করতে হবে। তখন
এক্ষুনি আমরা কোথায় মানে সঙ্গে সঙ্গে আমরা কোথায় পাবো আইসিইউ? জাস্ট রেফার করে দিলাম, যাও চলে যাও। বোঝা উচিত না যখন তখন তার জীবন। ওটিটা করার আগে আইসি রুমটা জোগাড় করে নেওয়া দরকার ছিল অপারেশনের আগে, কিন্তু ওরা এই বিষয়ে কোনো আলোচনা করেনি আমাদের। জীবনটাই সংকটে যদি পড়ে যায়, তা আমাদের কাজ কি জীবন বাঁচানো, না আমাদের কাজ জীবনটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, কোনটা? আর কালকে সবে আমরা সকালবেলা বেরিয়ে অনেক হসপিটাল ঘুরেছি আইসিইউ পাওয়ার জন্য, কোথাও পাইনি। তারপরে ওখানে আইসিইউ ববি হাকিমকে ধরলাম আমরা, ওখানে ববি হাকিম আমাদের চেষ্টা করে দিল। করার আগে যদি আইসি রুম পেয়ে যেত বা ওটা যদি ব্যবস্থা করে দিয়ে আইসিটা করতো, তাহলে বাচ্চাটা এই দুর্ঘটনা ঘটতো না। ওপর মহল থেকে চাপ পড়ার পরে ওরা বেড আমাদের দিল, দেওয়ার পরে বাচ্চাটাকে আর মানে শুনছেন বারবার এই কথাটা, ওপর মহলের চাপ পড়ার পরে। এই জন্যই আমরা এটা লিখেছি যে দেখছেন প্রভাব থাকতেই হবে। অহরহ আপনারা শোনেন না প্রভাবশালী প্রভাবশালী চ্যানেল থাকতে হবে, এই সেই চ্যানেলের মহিমা। 11 বছরের তৃষাকে বাঁচাতে পাড়াপড়শিরা প্রাণপণে চেষ্টা করেছিলেন, লড়ে গিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন সবাই মিলে। ববি হাকিমকে ধরাধরি করে যখন আইসিইউ পাওয়া গেল, ততক্ষণে ফুরিয়ে গেছে ছোট্ট ওই প্রাণ। অথচ আইসিইউ পাওয়া গেল সেই এমআর বাঙুরেই। তাহলে অন্য হাসপাতালে আইসিইউ খুঁজতে বলা হয়েছিল কেন? আবার প্রশ্নটা করি, কেন এমআর বাঙুর কর্তৃপক্ষ বলেছিলেন অন্য হাসপাতালে আইসিইউ দেখুন? রাজ্যের মন্ত্রী বলতেই চটজলদি আইসিইউটা খালি হয়ে গেল। আসলে তৃষা বেঁচে থাকতে যে আইসিইউ ছিল হাউসফুল, তৃষা যখন চাপ এলো ওপর মহল থেকে, ববি হাকিম যখন চাপ দিলেন, তখন সেই আইসিইউটাই খালি হয়ে গেল। এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার, সেদিন বেহালার সরসোনার কাষ্টডাঙ্গা সাপুই পাড়ায় জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল। প্রতিদিনের মতোই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল ক্লাস 6-এর তৃষা সাপুই। এই যে সাইকেলটা যেটা রয়েছে এটাই তৃষার সাইকেল। এই সাইকেল করেই সে স্কুলে যাচ্ছিল এবং যখন স্কুলে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে তৈরি হচ্ছিল জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি হচ্ছিল, ওর যে জল ফেনাটা তুলছিল ওইখানটাতেই পড়ে গিয়ে খিচুড়ি করা উল্টে গেছে ওর গায়ে, গিয়ে ঘাড়ের এই সাইড থেকে মানে পা অব্দি সব। ও কিন্তু কড়াই প্রথমে পড়েনি, কড়ার মধ্যে ব্যাগটা পড়ে, পরে বড় ব্যালেন্স রাখতে পারেনি, ও পড়ে যায়। ওর ভারে যেহেতু একটু টাচ হয়েছিল কড়াটা, হালকা করে পিঠের দিকে উল্টে যায়। ঘটনার পরই পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। আহত তৃষাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। তারপর বিদ্যাসাগরে নিয়ে যায়, বিদ্যাসাগর থেকে ওকে ট্রান্সফার করে ভাঙড়ে। এক বৃহস্পতিবার হয়েছে, পরের বৃহস্পতিবার হলো ওটি হওয়ার পরে ডাক্তাররা আমাদের বলছে যে ওকে আইসিইউতে ভর্তি করতে হবে। তখন এক্ষুনি আমরা কোথায় মানে সঙ্গে সঙ্গে আমরা কোথায় পাবো আইসিইউ? এই হাসপাতাল ওই হাসপাতাল ছুটেও আইসিইউ মেলেনি, অথচ ববি হাকিমকে ধরাধরি করে আইসিইউ মিলল সেই এমআর বাঙ্গুরেই। কালকে সবে আমরা সকালবেলা বেরিয়ে অনেক হসপিটাল ঘুরেছি আইসিইউ পাওয়ার জন্য, কোথাও পাইনি। তারপরে ওখানে আইসিইউ ববি হাকিমকে ধরলাম আমরা, ওখানে ববি হাকিম আমাদের চেষ্টা করে দিল। করার আগে যদি আইসি রুম পেয়ে যেত বা ওটা যদি ব্যবস্থা করে দিয়ে আইসিটা করতো, তাহলে বাচ্চাটা এই দুর্ঘটনা ঘটতো না। যদিও এমআর বাঙ্গুর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য আইসিইউতে বেড ছিল না। এক রোগীর মৃত্যুতে আইসিইউ বেড ফাঁকা হয়, তারপর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটিকে আইসিইউ বেড দেওয়া হয়। এখানে রোগীর পরিবারের তরফে যে রেফারের বিষয়টি বলা হচ্ছে সেটা ভিত্তিহীন। তাহলে অস্ত্রোপচার হলো বৃহস্পতিবার আর আইসিইউ বেড মিলল শুক্রবার দুপুরে, তেমনটাই বলছেন ছোট্ট তৃষার প্রতিবেশীরা। আমরা গিয়ে মানে সবে আইসিইউ পেয়েছি, আমাদের ডাক হলো, বললো বেড পেয়ে গেছি। আইসিইউ ওখানেও দিচ্ছিল না, ওপর মহল থেকে চাপ পড়ার পরে ওরা বেড আমাদের দিল, দেওয়ার পরে বাচ্চাটাকে আর মানে 5 মিনিট। তাহলে কি বুঝলেন? নেতা ধ্যান, নেতা জ্ঞান, নেতা চিন্তামণি, নেতা বিনা আম পাবলিক মণিহারা ফণি। মোদ্দা কথাটা হলো নেতাকে ধরাধরি করতে পারলেই সব হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরের পীতাম্বর দাসের কাহিনী বলবো আপনাদের। তিনি এই মন্ত্রটা সম্ভবত জানেন না। তার আপনা হাত জগন্নাথ, খেটে খান। পীতাম্বর দাদন নিয়ে খাটতে যান, নেতা ধরাধরির সময় তার নেই। সরকার পাকা বাড়ি দিলেও
পীতাম্বর কিন্তু এই দিনমজুর আজও ভাঙা ঘরেই থেকে গেছেন। বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। মুখ্যমন্ত্রীর বার্তায় প্রশাসনের কর্তাদের কানে পৌঁছলো কি? মালদার হরিশ্চন্দ্রপুরের বাঙ্গাবাড়ি গ্রামে গেলেই হাতে গরম প্রমাণ। সরকারের আশ্বাসে স্বপ্ন দেখেছিলেন পীতাম্বর দাস, মাটির কাঁচা বাড়ি পাকা হবে, আবাসের তালিকাতেও নাম ছিল, কিন্তু এখন আর নেই। কেন? আমার বাড়ির ছবি তুলে অন্যজন তুলে লেগেছে, দেখিয়ে অন্যজন দেখিয়ে দিয়েছে যে আমার বাড়ির, আর আমার বাড়ির পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে। শুনলেন, পীতাম্বর দাসের কাঁচা বাড়ি দেখিয়ে অন্যজন টাকা পেয়েছেন, আর সরকারের খাতায় উঠেছে দিনমজুর পীতাম্বরের পাকা বাড়ি। অভিযোগ আবাস যোজনার সার্ভে অফিসারের বিরুদ্ধেই। ঘর দেখা আসিল, মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখাই দিয়েছে, ঘরটা আমাকে দিল না, আর পাকা ঘর দেখাই দিয়েছে, আমাদের ঘর নাই বাড়িতে। কি করে বুঝলেন আপনারা? আমি ওখানে গেছিলাম, ইয়াতে অফিসে, বলকতে জানছি যে আমাদের ঘর নাই, আমাদের নাম কাটে দিয়েছে। অভিযোগ নিয়ে বিডিও অফিসে গিয়েই দুর্নীতির পর্দাফাঁস। পেশায় দিনমজুর পীতাম্বর দাস, দাদন দিয়ে গ্রামের বাইরে খাটতে যান, অথচ আবাসের প্রকৃত দাবিদার পীতাম্বর দাসই পাকা বাড়ি পেলেন না। আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে? এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনার টাকা বন্ধ। যারা প্রাকৃত গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না, যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে। সামনেই 26-এর ভোট, অভিযোগ পেয়েই তৃণমূলকে চাঁচা ছোলা আক্রমণ বিজেপির। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে, বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে। আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে। আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব। এবং বিজেপি সরকার শুধু ভাওতাবাজি কথা বলে। এখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন, তাহলে কেন দুর্নীতি হচ্ছে? কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না? যার তার ঘর মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে, কেন পাচ্ছে? তার জন্য দিদি কি জবাব দিতে পারবে? তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না। এরা বিজেপি যতই কিছু বলুক, যতই প্রচার করুক, কিন্তু কোনো লাভ হবে না, নেটফল জিরো হবে। মিথ্যা কথা বলে, ভাওতাবাজি, সব মিথ্যা। তো এই যে এগুলো কথা বলছে কি না, এটা ওটা কথা বলছে না, সব মিথ্যাবাদী, সব মিথ্যা। রাজনীতির তরজা চলছেই, কিন্তু কবে পাকা বাড়ি পাবেন দিনমজুর পীতাম্বর দাস? তপসিয়া, মেদিবাগান, ওইখানকার লোক এখানে থাকছে, কিন্তু ভোটার কার্ড এখনো ট্রান্সফার করিনি এখানে। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। জানেন কলকাতায় একটা গোলমেলে মহল্লা আছে। আমরা কামিং আপ চালাচ্ছিলাম এতক্ষণ এই খবরের আগে, তলায় চলছিল স্ট্রিপ, দেখছিলেন গোলমেলে মহল্লা। এই কারণেই লিখেছিলাম, এখানে সত্যি সব কিছু বড় গোলমেলে। জনসংখ্যা 2 লাখ, ভোটার মেরে কেটে 20,000। 2 লাখে যদি 20,000 ভোটার হয়, তাহলে অঙ্কের সহজ হিসেব বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। 10%, মোট জনসংখ্যার মাত্র 10% এখানে ভোটার। বাকি 90% কেন ভোটার নন এখানকার? তারা কোথাকার ভোটার? প্রায় 1,80,000 মানুষ। কারা তারা? যারা গুলশান কলোনিতে থাকছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন দিনের পর দিন, বছরের পর বছর, যাদের জন্য গুলশান আজ একটা ঘিঞ্জি গলি, একটা ঘিঞ্জি কলোনি। চারদিকে অপরিকল্পিত বহুতল, মাছি বসার জায়গা পর্যন্ত নেই, এতটাই ডেন্সলি পপুলেটেড ঠিক এলাকা। গুলশানের এই 1,80,000 মানুষের পরিচয় কি? কোথা থেকে তারা এলেন? উড়ে এসে তারা জুড়ে বসেছেন? তারা কি বহিরাগত?
যদি জনঘনত্বে হিসেব করেন, শুধু গুলশান কলোনিতে যত লোক বসবাস করেন এই পশ্চিমবঙ্গের অনেক বিধানসভা কেন্দ্রেই তা নেই। হ্যাঁ, হলফ করে বলছি, আপনাদের পরিসংখ্যান দেব, হাওয়ায় কথা বলছি না, পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছি। দেখুন, কালিম্পং, এই কালিম্পংয়ে জনসংখ্যা হচ্ছে 2,51,642। মেখলিগঞ্জে জনসংখ্যা হচ্ছে 2 লক্ষ, এখানে ভোটার 2,02,26, মানে 2,26,000 ভোটার। আসুন এবার কলকাতার দিকে তাকাই। মধ্য কলকাতা, শ্যামপুকুর বিধানসভা, সেখানে ভোটার কত? 1,76,557 জন। এন্টালিতে কত? 2,30,726 জন। কলকাতা বন্দরে ভোটার কত? 2 লক্ষ। ভালো করে ফিগারগুলো খেয়াল করুন। কলকাতা বন্দর 2,35,933 জন। বুঝতে পেরেছেন? তাহলে শুধু একটা গুলশান এলাকাতেই এত ভোটার, মানে 2 লক্ষ মানুষের বসবাস, ভোটার কিন্তু মাত্র 20,000। আচ্ছা, এই যে এত মানুষ গুলশানে, এবং গুলশানে একটা জনবিস্ফোরণ হয়েছে আপনি বলতেই পারেন। বিএলও কলোনির দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, এনিউমারেশন ফর্ম কাকে দেব খুঁজেই পাচ্ছেন না, ভোটারই তো নেই। ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন। একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक, दूसरी जगह का है। आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है, वेलेस्ली स्क्वायर का है ना? तो अभी तक ट्रांसफर नहीं करवाया है? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात नहीं। दूसरा जगह का कहाँ? फूल बागान का है। ये देखिए, ये फूल बागान। কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুল বাগান, কেউ বলছে রাজা বাজার। এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি, ইনি যে আমার পার্টে 303 পার্টের ইনি আছে। অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি, তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই গুলশান কলোনিকে বলা যেতে পারে অন্যতম স্পর্শকাতর এলাকা। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপে এই এলাকার নাম সামনে উঠে আসে। এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে কিন্তু ক্রাইম বাড়ে? এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গা এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, তো একটু সময় নিচ্ছে। এখানকার মোট বাসিন্দার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই তুলনায় ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর বিএলও তিনি যখন এসআইআর এর কাজ করার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, তিনি যেটা জানালেন যে এই যে বুথ রয়েছে, এই বুথে ভোটারের সংখ্যা 1600-র কিছু বেশি, কিন্তু তার কাছে এখনও পর্যন্ত যে ফর্ম এসে পৌঁছেছে তাতে এই এল এবং এম পার্ট মিলিয়ে 10 থেকে 12 জন ভোটারের তথ্য তিনি পেয়েছেন। তাহলে এরা কারা? লোকাল লোকজনের কাছে কিন্তু এর উত্তর আছে। একাধিকবার তারা অভিযোগও করেছেন, গুলশানে বহিরাগত অনুপ্রবেশকারী অনেক বসবাস করে, এদের অনেকের কাছে বৈধ নথিপত্র নেই, এমন দাবি এলাকাবাসীরই অনেকে। গুলশান তাদের চোখে মিনি বাংলাদেশ, মানে যারা এই অভিযোগ করেন। স্যারের পর সেই অভিযোগই কি সরকারিভাবে শিলমোহর পাবে? এবার গুলশানের একটা পাড়া ইংরেজি অ্যালফাবেট তার নাম অনুযায়ী কীরকম, ধরুন 304 নম্বর পার্ট জানেন তো? 304 নম্বর পার্ট, MNLP, এই 4টে পাড়া। একটা পাড়ার নাম M, একটা পাড়ার নাম N, একটা পাড়ার নাম L, আর একটা পাড়ার নাম P। এই বুথে কম বেশি প্রায় 2000 বাড়ি। একটু খেয়াল করে দেখুন,
এই বুথে কম বেশি 2000 বাড়ি, প্রতিটি বাড়ি 5 থেকে 6 তলা, মানে বহুতল। প্রত্যেকটা ফ্লোরে কমপক্ষে 5 থেকে 6টা করে ফ্ল্যাট। তাহলে কত মানুষ আর কত ভোটার হওয়া উচিত অনুপাতটা? অথচ এই বুথের মোট ভোটার শুনলে হাসি পাবে, সংখ্যাটা মাত্র 1600-র বেশি নয়। কষ্ট করে বিএলওকে বাড়ি বাড়ি ঘুরে ওই হাই রাইজে উঠে উঠে ভোটার আছেন গো বলে খুঁজে বেড়াতে হচ্ছে। অর্থাৎ ঠিক চাল থেকে কাঁকর বাছার মতো। जी मेरा पटवार बागान का। पटवार राजा बाजार? हाँ राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं। कब तक आप कब आए थे? यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए इधर? गुलशन में कब आए? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है बताइए। ये हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ लगभग? वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 साल। अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर? जी। সবাই লোকালি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে ফুলবাগান, তাঁতিবাগান, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রিপান স্ট্রিট, তপসিয়া, এই আশপাশের লোক আছে বা বিহার থেকে সবার কাছে ভোটার কার্ড আছে, ওখানে ভোট দিচ্ছে। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলএ আছে তিনিও। যদি রাজাবাজার, তপসিয়া, বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইয়ের প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। এখন বেশি দিন হয়নি, ট্রান্সফার করলে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, ট্রান্সফার তো করতেই হবে। শাসক দল তৃণমূলের যিনি বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ, তিনি বারবার বোঝাতে চাইছেন যে বহিরাগত কেউ নয়, এলাকার ভোটার না হলেও বৈধ নথি নিয়েই গুলশানে তারা থাকেন এবং থাকছেন, এটা তৃণমূল বোঝাতে চাইছে। বিরোধীদের অনুপ্রবেশ এবং বহিরাগত তত্ত্ব খারিজ করতেই এই লোকাল শব্দটির ওপর জোর দিচ্ছেন বারবার তৃণমূলের বিএলএ মোহাম্মদ মিনাজ শেখ। কিন্তু বিরোধীরা এই বহিরাগত তত্ত্বেই অনড়। বিরোধীদের দাবি যে এই গুলশান এলাকায় শাসকের আশ্রয়ে প্রশ্রয়ে প্রচুর বহিরাগত রয়েছে। তৃণমূলের ভোটের অঙ্ক দেখছেন এর মধ্যে শুভেন্দু অধিকারীরা। ওটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, এতটা ওনার জানা আছে, তাহলে ওনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। সেই প্রমাণটা প্রকাশে আনা হোক। পুলিশ বা ইলেকশন কমিশন বা যেই অথরিটি আছে যারা কিন্তু এই নিয়ে নিরপেক্ষ, উনার মনে হয় যেখানে নিরপেক্ষ মানে হয়, মানে ইনভেস্টিগেশন হয়, সেই ইনভেস্টিগেশনটা করুক। যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। গুলশান কলোনিটাকে গড়েই তোলা হয়েছে একেবারে কসবায় ভোট করানো হবে বলে, এবং ওখানে মানে কিছু ওখানকার পুরনো বাসিন্দা অবশ্যই রয়েছেন, কিন্তু আজকের গুলশান কলোনির যে হাজার হাজার লোক আপনারা দেখছেন, কেউ ওখানে বললে তো হবে না, কেউ 30-40 বছর ধরে ওখানে নেই। একেবারে তারা জাভেদ খানের আমদানি করে আনা ভোটার লিস্টের নাম, এবং তাদেরকে দিয়েই ছাপ্পা ভোট দেওয়ানো হয়। যদি থাকেন কেউ যদি ভোটার লিস্টে নাম না তোলেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। একেবারে স্ট্র্যাটেজি করে কতগুলো বুথকে ম্যানেজ করে কসবা বিধানসভাটাকে দখল করা হয়, এটা একটা 5 বছরের বাচ্চা ওখানে জানে। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। যদি এটা মানতাম যে গুলশান কলোনি অঞ্চলে যে দুটো বুথ রয়েছে, সেই দুটো বুথের মানুষ এসে বলতো আমরা ভোট দিতে পারিনি, বহিরাগতরা ভোট দিয়ে গেছে, সেটা তো হয়নি। গণেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে।